রাতের আধারে ঢেকে আছে গোটা শহর। কোথাও কোনো কোলাহল নেই, সব যেন নির্জীব পদার্থ। মনের কোণে জমা হয়েছে সুপ্ত অনুভূতির সাথে একরাশ অস্বস্তি। পুরো শরীর যেন আজ আন্দোলন শুরু করেছে। বারে বারে কেঁপে কেঁপে উঠছে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। তুলতুলে নরম খাটে শুয়েও আজ ঝুমুরের চোখে ঘুম নেই। গড়াগড়ি করতে করতে ক্লান্ত সে। বয়স কম তার, জগতে অনেক কিছুই সে এখনো জানে না। জীবনের প্রথম বিষাক্ত অনুভূতির সাথে পরিচয় তার। গায়ে কাটা দিয়ে উঠছে তার প্রতি কারো হারাম অনুভূতি। সেটা আবারও ভালোবাসা বলে চালিয়ে দেয়া কতটা ভয়ঙ্কর কাজ। ভালোবাসা হলো পবিত্র সম্পর্ক, এর সাথে আত্মার সংস্পৃকতা রয়েছে। অবচেতন মনে বলে উঠছে, এই তোর পর্দা, যেন ঠাট্টা করছে তাকে নিয়ে। সবসময় একা ঘুমিয়ে অভ্যস্ত ঝুমুর আজ ভয়ের জন্য ঘুমাতে পারছে না। গা ছমছমে অনুভূতি হচ্ছে তার। বিছানা থেকে উঠে রুমের লাইট অন করলো। এই অস্থিরতা থেকে মুক্তির দরকার। এভাবে আর কতক্ষণ? দেয়াল ঘড়িতে চোখ যেতে দেখতে পেল রাত 2:40। রুমের ভিতরে কিছুক্ষণ ঘুরিয়ে ফিরে অজু করে এসে জায়নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ল। আমাদের সকল বিপদ আপদ সুখ দুঃখের সাথী তো কেবল আমাদের রব। যখনই আমরা কোনো অস্থিরতা কিংবা সিদ্ধান্তহীনতায় ভুগি, ঠিক তখনই 2 রাকাত নামাজ হতে পারে আমাদের জন্য মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির ন্যায়। দীর্ঘ সিজদা দিয়ে জায়নামাজ থেকে উঠল ঝুমুর। মনের সকল ব্যথা আল্লাহর সমীপে ধীরে ধীরে বলল সে। চোখ দিয়ে বয়ে চলেছে অঢেল স্রোতধারা। বেশ কিছুক্ষণ পর অশান্ত মন কিছুটা শান্ত হলো, তবে চোখে মুখে ঘুমের রেশ নেই। টেবিলের উপর থেকে কুরআন নিয়ে বসে গেল জায়নামাজে। কোন দিকে না তাকিয়ে এক ধ্যানে দীর্ঘক্ষণ তেলাওয়াত করল। সময় বাড়ল, চারিদিক থেকে ভেসে হলো সুমধুর কণ্ঠে আজান। বিড়বিড় করে আজানের উত্তর দিল ঝুমুর। আজান শেষ হতেই পুনরায় দাঁড়িয়ে পড়ল ফজরের নামাজের জন্য। নামাজ শেষ করে জায়নামাজের উপরে জিকির করতে করতে চোখে ঘুম নেমে এলো। পরম শান্তিতে ঘুমিয়ে পড়ল সৌন্দর্যের চাদরে মোড়ানো ঝুমুর। নিস্তব্ধ ঘরে নীরবতার ছেদ ঘটিয়ে দেয়াল ঘড়িতে সময় জানান দিল দুপুর 12টা। কালকে থেকে এখনো পর্যন্ত ফায়াজের জ্বর কমার নাম নেই। অস্পষ্ট স্বরে কথা বলছে সে, কিছু স্পষ্ট হতো কিছু অস্পষ্ট। শুকনো ঠোঁট জোড়া বরাবর জিহ্বা দিয়ে ভিজিয়ে নিচ্ছে। আদিবা খান এক ধ্যানে তাকিয়ে আছেন ছেলের দিকে। কপালের উপর থেকে রুমাল নিয়ে আবার পানিতে ভিজিয়ে নিল। ঠান্ডা রুমাল ফায়াজের কপালে দিতেই কেঁপে উঠল। বিড়বিড় করে বলল, মা, ঝুমুর আসবে? আদিবা খান আহত দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছে। ঝুমুর কি এখানে আসার মতন মেয়ে? তবু ছেলেকে সান্ত্বনা দিয়ে বলল, আমরা ঝুমুরকে একেবারে নিয়ে আসবো, আর যেতে দিব না। ফায়ার শুষ্ক ঠোঁট জোড়া মিলে হাসলো। বিড়বিড় করে কি বলল বোঝা গেল না। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে। অপটু হাতে ফারিয়া রান্না করছে। আদিবা খান কাল রাত থেকে ফায়েজের রুমে। খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে ছেলে শিওরে বসে আছে। কিছু সময় পরে ফারিয়া আসলো। ধীর কণ্ঠে বলল, ডালে পানি তো বাড়িয়েই দিয়েছিলাম, তবুও অনেক ঘন হয়ে গেছে মা। সমস্যা নেই, একদিন না হয় ঘনই খেলাম। তুমি তো নাস্তাও করো নাই মা, দুপুর হয়ে গেল, আমি এনে দিব। আমার ছেলেটাও তো কিছু খেতে পারছে না, তাহলে আমার গলা দিয়ে কিভাবে নামবে বল? ফারিয়ার ভীষণ মন খারাপ হলো। ভাইয়ের জন্য অন্তরটা জ্বলে পুড়ে যাচ্ছে। হাত দিয়ে ফায়েজের কপাল চেক করলো। আদিবা খানের কাঁধে এক হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, তুমি চিন্তা করো না মা, ভাইয়া সুস্থ হয়ে যাবে। ওষুধ না খেলে কিভাবে সুস্থ হবে বল? একটু পর পর শুধু ঝুমুরের কথা জিজ্ঞাসা করছে। কুদ্দুস আহমেদ তখনই ফায়েজের রুমে আসেন। এহসান আর ইশাকও এসেছে তার সাথে। মূলত তারা বাজার করতে গেছে। ঘেমে নিয়ে একাকার তিনি। ফারিয়াকে পানি দিতে বললে সে চলে যায় পানি আনতে। ফায়েজের কপালে হাত রেখে দেখেন জ্বর এখনো অনেক। ঔষধ খাইয়েছ? কোনো খাবারই মুখে তুলছে না, বাচ্চাদের মতো করছে। আদিবা খান হাহাকার করে উঠলেন। কুদ্দুস আহমেদ আস্তে করে ফায়েজকে ডাকলেন। বার দুয়েক ডাকার পরেও তার কোনো হেলদোল নেই। মনে হচ্ছে পৃথিবীতে তার জ্বরের চেয়ে মূল্যবান কিছুই নেই। সে নিশ্চিন্তে জ্বর পালন করছে। কুদ্দুস আহমেদ বিরক্ত হয়, ভ্রু কুচকে তাকালো। এহসান, জি আঙ্কেল। ফার্মেসি থেকে একটা সাপোজিটর নিয়ে এসো তো। কেন আঙ্কেল? ফায়াজের পাশায় দিব। কথাটা শেষ করতেই ফায়াজ তড়িৎ বেগে লাফিয়ে বসে গেল। ঢুলতে ঢুলতে বলল,
তুমি আমার বাবা না শত্রু, এটা কি বললা? কুদ্দুস আহমেদ জোর গলায় আদিবাকে ডাকলো। তিনি পাশেই ছিলেন, বললেন, কিছু লাগবে? থার্মোমিটারটা দাও। তিনি দ্রুত সেন্টার টেবিলের উপর থেকে থার্মোমিটার নিয়ে কুদ্দুস আহমেদের হাতে দিলেন। কুদ্দুস আহমেদ আর দেরি না করে সেটা ফায়েজের মুখে ঢুকিয়ে দিলেন। ফায়েজ হতভম্ব, বাকরুদ্ধ। জ্বর হলে বুঝি মানুষ অসুস্থ ব্যক্তির উপর এমন জুলুম করে? কিছুক্ষণ বাদে মুখ থেকে থার্মোমিটার বের করে বিজ্ঞের মতন সরু চোখে দেখে বললেন, 101 ডিগ্রি। আদিবা খান খুশিতে বললেন, আলহামদুলিল্লাহ। বেককলের মতন বাকিরা কিছুক্ষণ মুখ চাওয়াচাওয়ি করে শব্দ করে হেসে উঠল। সেদিকে তাকিয়ে ফায়াজ আহত হলো যেন। এত হাসাহাসির কি আছে? জ্বর কমবে বাড়বে, এটাই তো নিয়ম। পুকুর পাড়ে অনেক রোদ আসে, বিকেল পর্যন্ত থাকে। আমসি আমসত্ব ওখানে শুকাতে দিলে মনে হয় ভালো হবে। ঝুমুরের কথায় কেউ কোনো প্রত্যুত্তর করলো না, কিন্তু কথাটা যে মনে ধরলো সেটা বেশ বোঝা গেল। পাতিল ভরা চাল দিয়ে ঘন আমের রস নিয়ে পুকুর ঘাটে চলে গেল আফিয়া আর সাফিয়া। বাঁশের তৈরি বড় ডালা নিয়ে ঝুমুরও তাদের পিছু পিছু গেল। এই দুই মহিলা একেবারে একরকম। ঝুমুর জানে এরা এখন ঝুমুরের সাথে 3-4 দিন কথা বলবে না, কিন্তু ঝুমুর আশাহত হওয়ার মেয়ে নয়। সকাল থেকে তাদের সাথে কথা বলার ছুতো খুঁজছে। পিলপিল করে তারা যেদিকে যায় সেও সেদিকে যায়। পুকুর ঘাটে এসেই ঝুমুর আচারের বয়াম থেকে 1 পিস আচার নিয়ে সিঁড়িতে বসে পড়ল। একটু একটু করে খাচ্ছে আর ফায়েজের অসুস্থতার কথা ভাবছে। তার মা আর বড় মা যদি জানে ফায়েজ অসুস্থ, তাহলে যুদ্ধ লাগিয়ে দেবে। এর জন্য আবার দায়ী করবে তাকে। পুকুরের স্বচ্ছ পানিতে সূর্যের আলো পড়ে ঝিকঝিক করছে। হালকা ঢেউর সাথে মাছের আনাগোনা দেখা যাচ্ছে। ভারী সুন্দর লাগে এই দৃশ্য। ঝুমুর পাশ থেকে একটা ইটের টুকরো নিয়ে পানিতে ছুঁড়ে মারল। সাথে সাথে সব মাছ ছলাৎ ছলাৎ শব্দ করে ডুব দিয়ে যায়। ঝুমুরের ভালো লাগছে। আজ বিকেলে মেহেরিমাকে সাথে নিয়ে বড়শি দিয়ে মাছ ধরলে মন্দ হয় না। আফিয়া বেগমরা নানান বিষয় নিয়ে কথা বলছে, আর আমসি ডালাতে লেপটে দিচ্ছে। এর মাঝে রাহান, রবিন আর মিম আসে, হাতে তাদের টিফিন বক্স। এই ভর দুপুরে তারা যাচ্ছে কই? ভাবতে ভাবতে সিঁড়ি থেকে উঠে আসে ঝুমুর। তাদের কাছে এসে দাঁড়াতেই রাহান এক হাত দিয়ে জড়িয়ে নেয়। আস্তে করে জিজ্ঞাসা করে, পায়ে ব্যথা কমেছে ঝুমুর? ভাইয়ের এই আদরটা ঝুমুরের অনেক ভালো লাগে। সেও মাথা কিছুটা এলিয়ে দেয় ভাইয়ের বুকে, হালকা করে উপর নিচ মাথা ঝাঁকায়, মানে কমেছে। রায়হান হাসলো, তার মাকে উদ্দেশ্য করে বলল, মা তাহলে আমি আসি কেমন? ফিরতে ফিরতে হয়তো রাত হবে। সাবধানে যাস। ঝুমুর মাথা উঠায়। তারা কোথায় যাচ্ছে দল বেঁধে সে বুঝতে পারছে না। আস্তে করে জিজ্ঞাসা করলো, তোমরা কি কোথাও যাচ্ছ ভাইয়া? হ্যাঁ, ফয়াজ ভাইয়ের অনেক জ্বর। কাল রাত থেকে ঈশান আর ইশাক সেখানে আছে। মামাও রাতে গিয়েছিল। এখন আমরা কেউ না গেলে ব্যাপারটা কেমন না? ঝুমুর আস্তে করে উত্তর দিল। হুম। রায়হান ঝুমুরের গুছিয়ে রাখা কোগড়া চুলগুলোকে আলতো করে হাতে এলোমেলো করে দিয়ে বলল, ঘরে যা, রোদে বসে আছিস কেন? এটা কি করলে ভাইয়া? কি করলাম? তুমি জানো চুলগুলো এলোমেলো করলে জটলা বেঁধে যায়। তুমি কেন এমন করলে? এই জন্যই করেছি পাগলি। ঝুমুর রাগি চোখে তাকায়। রায়ান তার গাল টেনে দিয়ে হাসলো। মিম আর রবিন ততক্ষণে সামনে এগিয়ে গেছে। রায়হান আবারও সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। ঝুমুরের ইচ্ছা করলো বলতে যে, ভাইয়া আমিও তোমাদের সাথে যাব, কিন্তু পারল না। পরক্ষণেই মনে পড়লো, ইস, তার মানে বড় মার মা আগে থেকেই জানে ফায়েজ ভাই অসুস্থ, এই জন্য তার সাথে কথা বলে না। ভয় ভয় চোখে একবার তাদের দিকে তাকালো, কিন্তু তারা নিজের কাজ করতেই ব্যস্ত। ঝুমুর চট জলদি বড় বড় পা ফেলে সেখান থেকে কেটে পড়ল। যাওয়ার মাঝপথেই শুনল তার মায়ের হুঙ্কার বাণী, বাড়ির সবগুলো বাথরুম পরিষ্কার করবি। কথাটা শুনে ঝুমুরের পা জোড়া জায়গাতেই থেমে যায়, যেন তাদের নড়ার শক্তি বিরক্ত হয়েছে। নাক মুখ কুচকে কিছুক্ষণ তার মায়ের দিকে চেয়ে থাকলো, কিন্তু তিনি কাজ শেষ করে হাত ধুতে পুকুরে নেমে গেছেন। দুপুর গড়িয়ে বিকেল হলো। ঝুমুর সত্যি সত্যি মায়ের আদেশে বাড়ির সবগুলো বাথরুম ঘষে ঘষে পরিষ্কার করছে। কোমর সোজা করতেই টান লাগছে, তার মনে হচ্ছে পিঠ আর কোমর বুঝি জোড়া লেগে গেছে। রান্নাঘরের বারান্দায় পা টান টান করে মেলে বসলো সে। সামনে বিস্কুটের বয়াম। রান্নাঘরের বারান্দা থেকে বাড়ির বাইরে যাওয়ার জন্য একটা দরজা আছে, পিছনে উঠানটা সেদিকেই। ঝুমুর বিস্কিটে কামড় বসালো, আর মনে দেখছে তার ফুল গাছগুলো। বর্ষার পানিতে খুব সুন্দর লাগছে, তা অনেক ফুল এসেছে গাছে।
বেলি, মৌরিকারা সুভাষে চারিদিক মৌ মৌ করছে। এখানে বসে থাকার একটা কারণ অবশ্য আছে। তার আজ মস্ত বড় একটা বুদ্ধি এঁটেছে। মেহরিমা, রবিন আর সে মিলে বড়শি দিয়ে মাছ ধরবে। মেহরিমা আটার খামির করছে আর রবিন গিয়েছে কোচের খোঁজ করতে। কলা গাছের পচা বাকালের ভিতর থাকা কোচ। ঝুমুরের গা ঘিন ঘিন করে উঠল। বিস্কিট আর খাওয়া যাবে না বুঝতেই বয়াম আটকে রেখে দিল। মেহরিমা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আটার খামিরটা ঝুমুরের হাতে দিয়ে বলল, এগুলো নিয়ে পুকুরের দক্ষিণ পাশে যা, আমি বড়শি নিয়ে আসছি। কিন্তু রবিন তো এখনো আসলো না। আর আসবেও না, গিয়ে দেখ, হয়তো ক্রিকেট খেলতে চলে গেছে বন্ধুদের সাথে। ঝুমুর আর কথা বাড়ায় না, টিপে টিপে পুকুরের দক্ষিণ পাশে চলে যায়। এখানে বোঝাপড়া একটু বেশি, বাড়ি থেকে জায়গাটা কম দেখা যায়। মা আর বড় মা জানলে পিঠের ছাল তুলে ফেলবে। নারকেলের শুকনো পাতার উপর পা মিলে বসলো সে। খানিক বাদে মেহরিমা আসে, হাতে তার বড়শি। একটা ঝুমুরের দিকে বাড়িয়ে দিয়ে অপরটার মধ্যে আঠার খামিরে ছোট্ট টুকরো লাগিয়ে পুকুরে ফেলে। চিন্তিত হয়ে বলল, মাছ উঠবে তো? ঝুমুর কাঁধ উঁচিয়ে ঠোঁট উল্টে বলল, আল্লাহ যদি চায় তাহলে পাওয়া যাবে। মেহরিমা ছিপের দিকে নজর দিয়ে বলল, ফায়াজ ভাই যদি বিয়ের প্রস্তাব দেয় তখন কি করবি? ঝুমুর চমকে তাকায়। মেহরিমাও ঝুমুরের দিকে ফিরল, মিষ্টি করে হেসে বলল, কিরে বল। এসব কথা কি এখন বলার সময় মেহের? আমি আগে প্রশ্ন করেছিলাম। ঝুমুর জোরে শ্বাস টানলো, বলল, ওনাকে নিয়ে আমি জীবনে এইসব ভাবিনি। কিন্তু সেই বেচারা তো ঠিকই ভেবে বসে আছে। আর সব তো আমাদের ভাবনা মাফিক হয় না বুঝুমুর। কাল ফারিহার কথা শুনে তো আমি চরম অবাক হয়েছি। ঝুমুর বসা থেকে উঠে দাঁড়ালো। সে যে ভারী অস্থির, মনের অশান্তি কাটাতে মাছ ধরার নাটক করছে, কিন্তু হলো না। মেহরিমা ঝুমুরের জামার কোণ ধরে টেনে বসিয়ে দিল, বলল, কি হয়েছে তোর? মুখ চোখ কেমন লাগছে কেন? ঝুমুর কি বলবে এখন? সেদিনের নীরব ভাইয়ের বলা কথাগুলো, এখন আবার ফায়েজের এইসব কথা। কি করবে, কি বলবে, কিছুই জানা নেই তার। জীবনের গতিপথটা যে এভাবে পাল্টে যাবে তা কস্মিন কালেও ভাবেনি হয়তো। হুট করে ঝুমুরের মনে হলো সে আসলে সুখী না। মেহরিমা এবার ঝুমুরের হাত ধরে ঝাঁকিয়ে ডাকলো, ঝুমুর, হুম। তুই কিছু নিয়ে চিন্তা করছিস, আমি কয়েকদিন ধরে খেয়াল করছি। আমাকে বল, কোন চিন্তা ঝুমুরের এত সুন্দর হাসি গায়েব করলো? ঝুমুর ঠোঁট গোল করে শ্বাস ফেললো, চেঁচিয়ে বলে উঠল, মাছ টোপ গিলে ফেলেছে হয়তো, টান দে। ঝুমুরের উল্লাসিত কণ্ঠে মেহরিমার ধ্যান ভাঙে। একটানে ছিপ তুলে আনে। সত্যি একটা ছোট পুঁটি মাছ উঠেছে। দুই বোন আনন্দে আত্মহারা। তখনই শোনা গেল আফিয়ার গলার স্বর। আতঙ্কিত হয়ে তারা সেদিকে তাকায়। আফিয়া বেগম বেত নিয়ে তেড়ে আসছে। তাদের চোখ রসগোল্লা হতে বাকি। ঝুমুর আগে ভাগে দৌড়ে চলে যায়। মেহরিমাও মাছটা নিয়ে লম্বা লম্বা কদম ফেলে জায়গা ত্যাগ করে। পিছন থেকে আফিয়া বাজ খাই গলায় বলল, দাঁড়া বলছি, পালাচ্ছিস কেন? কয়দিন মানা করেছি এখানে আসতে। ধিঙ্গি মেয়ে হয়েছে, একটাও কথা শোনে না। ততক্ষণে ঝুমুররা রান্নাঘরে এসে পৌঁছে গেছে। হাঁপাতে হাঁপাতে দরজা আটকে পিছু ফিরতেই দেখে সাফিয়া বেগম জুতা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার তো আর পালানোর পথ নেই। ঝুমুর ঠোক গিলে শরীরের সব শক্তি দিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে। মেহেরিমাও সাথে তাল দিয়ে চিল্লি কেঁদে ওঠে। তাদের কান্নায় ভ্যাবাচাকা খেয়ে যায় সাফিয়া বেগম। কাছে আসতে নিতে মেহরিমা বলল, থাক কাকিমা, জুতো মেরে গরুদান করতে হবে না। সাফিয়া বেগম সরু চোখে চাইলেন। ঝুমুর নাক টেনে টেনে বলল, তুমি আমার সাথে কথা বলছিলে না, তাই আমার জানের মায়া ত্যাগ করে তোমার পছন্দের পুঁটি মাছ ধরতে গিয়েছিলাম। আর তুমি? মেয়ের কথা শুনে সাফিয়ার ভ্রু কুঁচকে যায়। পরক্ষণেই নরম হয়, আহারে আমার সোনা মেয়েটা। মাথায় হাত বোলাতে কাছে আসতেই ঝুমুর মেহেরিমা সুযোগ বুঝে ভোর। সফিয়া বেগমের চোয়াল ঝুলে গেল। তাকে বোকা বানানো হয়েছে। ফায়েজ একটা লুঙ্গি পরে ঢুলে ঢুলে হাঁটছে। এটা কুদ্দুস আহমেদের আদেশ। যদি আর একবার ফায়েজকে শুয়ে থাকতে দেখেছে তবে তিনি অবশ্যই সাপোজিটর দিবে। লজ্জায় ফায়েজের অবস্থা ছাইরা দে মাক্কাইন্দাবাসি। জ্বরের মধ্যে প্যান্ট পরলে মনে হচ্ছে নিঃশ্বাস আটকে আসবে। বাধ্য হয়ে লুঙ্গি পরে হাঁটতে হচ্ছে। বারান্দায় আরাম করে বসে বসে ইহাসান, ইশাক, ফারিয়া আর মিম লুডো খেলছে আর হাহি হিহি করে হাসছে। তাদের মাথা ফাটাতে পারলে ভালো হতো। এটা নাকি রোগীকে দেখতে আসা হলো। তীব্র বিরক্ত নিয়ে ফায়েজ বারান্দায় যায়।
তাকে দেখেই সকলে ফিক করে হেসে দেয়। রায়হান বারান্দায় রাখা বেতের চেয়ারে বসা ছিল, সেও হাসিতে শরিক হয়েছে। ফায়েজ অসহায় হয়ে তাদের দিকে তাকায়। দুপুর থেকেই তাকে নিয়ে এইভাবে হাসা হচ্ছে। ঈশাক হাসিটাকে একটু থামিয়ে বলল, সিরিয়াসলি ব্রো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার সুন্নতে খাতনা হয়েছে। আবারও হাসির রোল পড়ে গেল। ফায়েজ নিজের দিকে তাকায়, তাকিয়ে তার আক্কেল গুরু। সে এক হাতে লুঙ্গির মাথা উঁচু করে ধরে রেখেছে। মনে মনে নিজেকে ভৎসনা দিয়ে হাত থেকে মুঠো করার লুঙ্গি ছেড়ে দিল। গলা খাকেরে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। বিরক্ত হয়ে বলল, তোরা যাচ্ছিস না কেন? আর কতক্ষণ পরের বাড়ির অন্ন ধ্বংস করবি? হ্যাঁ, রায়হান পাশ থেকে কথার সুর টেনে বলল, পরেই বাড়ি অন্য বললেই হলো নাকি? মা বাড়ি থেকে পুরো দুনিয়াটা রান্না করে দিয়েছে, সেগুলোই খাচ্ছি। তোমার খাসটা বাপ কি ভালো কিছু খাওয়ানোর লোক? ফারিয়া গায়ে লেগে গেল। সে তড়াক করে দাঁড়িয়ে গেল, আঙুল উঁচিয়ে বলল, একদম আমার বাবাকে নিয়ে কিছু বলবেন না। কেন কেন? ওরি বাস, যা ফুট লিলিপুট। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে লিলিপুট বলছেন? আপনি কি হ্যাঁ একটা জিরাফ? ফারিয়া মুখ ভাঙচি দিল। রায়হান হো হো করে হেসে উঠল। হাসিটাকে একটু স্বাভাবিক করে বলল, লিলিপুটটাই এমন ধানি লঙ্কার মতো হয়, শরীরটা ছোট তবে তেজগুলো পাহাড় সমান। ফারিয়ার রাগ আকাশ ছুলো। কষ্টে দুঃখে কান্না পেয়ে যাচ্ছে তার। নাকের পাটাতন ফুলিয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করতে করতে বলল, তুই কিছু বলবি না তাই না ভাইয়া? ফায়াজ সহ বাকিরা এতক্ষণে মনোযোগ দিয়ে ঝগড়া দেখছিল। ফায়াজ বিরক্ত হয়ে বলল, ঝগড়া পারিস না? না পারলে করতে যাস কেন? ফারিয়ার মুখ অন্ধকার হয়ে গেল। তার হয়ে কথা বলার কেউ নেই ভেবে ক্ষোভে ফসে উঠল। খোফুরাতে রাহানের ছাগড়া চুলগুলোই পছন্দ হলো, মন ভরে টানা যাবে। সে লম্বা লম্বা পা ফেলে রাহানের কাছে যায়। রাহান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় তার পানে। ফারিয়া আগুন দৃষ্টিতে নিক্ষেপ করে দুই হাত বাড়িয়ে রাহানের চুলগুলো টানতে টানতে উপর নিচ ডানে বামে ঝাঁকানো শুরু করে। রাহান সহ বাকিরা হতভম্ব, বিস্ময়ে কিংকর্তবিমূঢ়। রাহান চেঁচিয়ে বলে, আরে আরে পাগল হয়ে গেছিস নাকি স্যার? উফ! চুল টানার শেষে ফারিয়া আর 1 মিনিটও দাঁড়ায় না। পিছু ঘুরে দৌড় দিতে নিতেই তার কান মুচড়ে দিল রাহান। আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল ফারিয়া। রাহান ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে উঠে গেল, বলল, সুলতানের ফল পরে দেখাচ্ছে, একদম ন্যাড়া করে দিব লিলিপুট কথাকার। তোরে আমি ভয় পাই শয়তান না বেটা। ততক্ষণে রাহান চলে গেছে। লজ্জায় অপমানে ফারিয়ার মুখ থমথমে হয়ে আসে। কোনো দিকে না তাকিয়ে দৌড়িয়ে চলে গেল সে। ঝগড়ার সমাপ্তিটা পছন্দ হলো না ফায়াজের। সেও রুমে চলে যায়। বাকিরা একে অপরের মুখ চাওয়াচাই করে অট্ট হাসিতে ফেটে পড়ল। মিম 1 কাপ আদা চা নিয়ে ফায়াজের রুমে আসে। ফায়াজও তখন বই পড়ছে। জোড়া হৃদয় কুচকে দৃষ্টিতে বইতে নিবদ্ধ রেখেছে। মুখের হালকা খোঁচা খোঁচা দাড়িতে অপূর্ব লাগছে তাকে। অষ্টদয় চেপে ভিতরে ঢুকিয়ে রেখেছে। দরজায় দাঁড়িয়ে অপলক কিছুক্ষণ দেখে গেল মিম। তার ঠোঁট জুড়ে অল্প স্বল্প হাসি। স্ক্যান করা শেষ? মিম চমকে উঠল। তার মানে ফায়েজ বুঝে গেছে। ইস! লজ্জায় মুচকি হাসলো সে। সেদিকে তাকিয়ে হাতের বইটা জোর করে বন্ধ করলো ফায়াজ। মিমকে দেখলেই তার মেজাজ খারাপ হয়। বেহায়ার মতন তাকিয়ে থাকবে আর নিজে নিজেই লজ্জা পাবে। কি প্রয়োজন? মিম মাথা তুলল। চোখাচোখি হলো কালো মনের এক জোড়া গভীর চোখের সাথে। তার কথা আটকে আসছে। কিছু না বলে আবারও মুগ্ধতা মাখা হাসি দিল। কি হলো? মানে চা দিতে এসেছিলাম। রেখে যা। অবিবাহিত ছেলের রুমে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগে না তোর? মিম মনে মনে হাসলো। সে মনে মনে কবে ফায়েজের বউ হয়ে বসে আছে আর তাকে কিনা বলে অবিবাহিত ছেলের রুম। এত হাসতে ইচ্ছে করলে বাড়িতে আরো জায়গা আছে, এখান থেকে গেলে খুশি হই। ফায়েজ উঠে দাঁড়ালো। এই মেয়ে যাবে না, সে ভালো করেই জানে। হাঁটার ধরতেই মিম সামনে এসে দাঁড়ায়। সাদা কালো মিশেলের একটা কুর্তি পরেছে সে। মুখের মধ্যে হালকা প্রসাধনীর ছোঁয়া। কাঁধ পর্যন্ত বক্কার চুল। ফর্সা মুখটা অহংকারে ভরপুর। ফায়েজ বিরক্ত হয়, রাগী কণ্ঠে বলল, কেন এসেছিস? তোমাকে দেখতে। আমি কখনোই চাইনি তুমি আসো। তোমার সিম্প্যাথির কোনো প্রয়োজন নেই আমার, বুঝতে পেরেছো? কেন? ঝুমুরকে আশা করেছিলে বুঝি? সে আসলে খুব খুশি হতে, তাই না?
এত এত ট্যালেন্ট যার মধ্যে আছে তার দিকে তো ফিরেও তাকাও না। কোন দিকে কমতি আছে আমার? ফায়াজ তাচ্ছিল্য করে হাসলো, মাথাটা ঝুঁকিয়ে মিমের মুখ বরাবর এনে ধীর কণ্ঠে শুধায়, চরিত্রের কথা তো বললেন না মিম। সরি, কয়েকজনকে বিলানো চরিত্রের কথা বলতে তো খানিকটা লজ্জা লাগবেই, তাই না? মিম তাজ্জব বনে গেল, অবাক চোখে তাকালো ফায়েজের দিকে। তার চরিত্র খারাপ বলতে কি বোঝালো? এই মানুষটাকে সে কত ভালোবাসে তা কি বোঝে না লোকটা? তার মানে তার ধারণা ঠিক, ফায়েজের মনে ঝুমুরের জন্য কিছু আছে, অবশ্যই আছে। হাসপাতাল থেকে লক্ষ্য করেছিল সে। বুকের ভিতরটা মুচড়ে উঠল মিমের, চোখ ঝাপসা হয়ে এলো। ফায়াজ তোয়াক্কা করলো না, পাশ কাটিয়ে চলে গেল সে। মিমের গলার ভিতরে কান্নার দলা পাকিয়ে যায়। কত জোরাজোরি করে এই মানুষটাকে দেখতে এসেছিল, আর তাকে এইভাবে অপমান করলো। ঘুমন্ত ঝুমুরের ছবিটাকে জুম করে দেখছে ফায়াজ। ঠোঁটের পাশটাতে আলতো করে ছুঁয়ে দিল সে। কি স্নিগ্ধ মায়াবী! ফায়াজ খুব গোপনে তুলেছে ছবিটা। হসপিটাল থেকে রিলিজ দেওয়ার আগের রাতে ক্যামেরাবন্দি করেছিল এই মিষ্টি মুখটা। জানে এটা ভারী অন্যায় কাজ, তবু মনকে মানাতে পারেনি। একটা ছবি থাকলে অন্তত দেখা তো যাবে। তখন অনুভূতিগুলো কেবল পছন্দ পর্যন্তই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন ভালোবেসে ফেলেছে সে। হয়তো ঝুমুরের এই কাঠখোট্টা আচরণই ভালোবাসতে বাধ্য করেছে। এই ছোট্ট মেয়েটার কঠোরতা কি মারাত্মক! ফায়াজের ঠোঁট জোরে মৃদু হাসির ছোঁয়া। আচ্ছা, কখনো কি সে পাবে ঝুমুরকে? জানে না কতটা অপেক্ষা করতে হবে তাকে, কিন্তু সে করবে। মোবাইলে উচ্চ শব্দে অ্যালার্ম বেজে উঠতেই ফায়াজের ধ্যান ভাঙে। সে উঠে দাঁড়ায়। হসপিটাল যাওয়ার সময় হয়েছে। ড্রয়িং রুমে গিয়ে মুখোমুখি হয় আদিবা খানের। তিনি মনোযোগ দিয়ে খবর দেখছেন আর চা খাচ্ছেন। ফায়াজ ছোট্ট স্বরে বলল, আসছি মা। আদিবা খান অবাক হয়ে তাকায়। বসা থেকে উঠতে উঠতে বলল, কোথায় যাচ্ছিস তুই? হসপিটালে। তোর শরীরটা এখনো খারাপ বাবা, আরো 2 দিন রেস্ট কর। গত 4 দিন ধরে হসপিটাল যাচ্ছি না। সামান্য জ্বর নিয়ে এত উত্তেজিত হওয়ার দরকার নেই মা, আমি আসছি। ফায়াজ ঘুরে হাঁটা ধরে দরজার কাছাকাছি যেতেই আদিবা খান বলে উঠল, তোর মামা আজ দাওয়াত করেছে। বেশ তো, যাও। তোকে ছাড়া কিভাবে যাই বল? ফায়াজ হাসল, অত্যন্ত ক্ষীণ স্বরে বলল, কারো বিরক্তির কারণ হতে চাইছে না। আর তোমার ভাই এত ঘন ঘন দাওয়াত করছে কেন বলো তো? ওমা, তুই জানিস না, আর শান্তাকে দেখতে আসবে। মোটামুটি কথাবার্তা ফাইনাল। এখন সামনাসামনি দেখে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে হয়তো। ফায়াজ জুতোয় ফিতা বেঁধে দাঁড়াতেই আদিবা খান তার মাথায় হাত রাখছে। আদুরে কণ্ঠে থেমে থেমে বললেন, ঝুমুরের ওপর রেগে থাকিস না বাবা। বাচ্চা মেয়ে, কোথায় কি বলতে হয় এখনো বোঝে না। ফায়াজ হাসল। ঝুমুরের কথা শুনলেই তার মন অশান্ত হয়ে যায়। নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে বলল, আমি রাগ করিনি। আদিবা খান আরও কিছু বলতে নিতে ফায়াজ ঝুমুরের প্রসঙ্গ ঘোরালো। একটা 1000 টাকার নোট আদিবা খানের হাতে গুজে দিল। তিনি ভ্রুকুচকে তাকালেন। ফায়াজ মৃদু হাসলেন, বলল, লাগতে পারে, রেখে দাও। তোমার জামাইয়ের মতো খালি হাতে যেও না জানো। আদিবা খান শব্দ করে হেসে উঠল। ফায়াজের মাথায় আলতা করে চাটি মেরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।